হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা? আম, আজ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটির সপ্তদশ পরিচ্ছেদ শব্দশ্রেণী নামক পরিচ্ছেদটি থেকে আজ আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মনিরুদ্দিন আহমেদ। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। আচ্ছা, আম, আমি তাহলে ডিরেক্টলি বইতেই চলে যাই আর কি। উম, আচ্ছা, আপনাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে বইটি? যদি দেখা যায় তাহলে আপনারা দেখতে পাবেন একপাশে হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড, একপাশে হচ্ছে আমরা রেখেছি আমাদের হোয়াইট বোর্ড, যেখানে আজকে আমরা আমাদের শব্দশ্রেণী নামক পরিচ্ছেদটি নিয়ে যা যা আঁকিবুকি করতে হয় বা পড়াশোনা করতে হয় আমরা এখানে করব। আর এটা হচ্ছে আপনাদের মেইন বইখানা। আপনারা যদি না দেখতে পান আমি আর একটু সাইজ বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, তো আজ আমরা পড়াশোনা করতে যাচ্ছি আম, পরিচ্ছেদ 17, পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণীবিভাগ নামক অধ্যায়টি, যাকে আমরা শব্দশ্রেণী বলে একটু আগে আইডেন্টিফাই করলাম। আচ্ছা, আমরা যদি পড়ি এখানে বাংলা শব্দভাণ্ডারকে, শব্দভাণ্ডার বলতে বাংলায় যত, বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে সব শব্দকে কয়েকটা পার্সপেক্টিভ থেকে ভাগ করছেন এই বইয়ের সম্পাদকরা, বাংলা ব্যাকরণ বইয়ের সম্পাদকরা। আহ, কয়েকটা পার্সপেক্টিভের মধ্যে এখানে রাখছে কয়টা? তিনটা। একটা হচ্ছে উৎস, একটা হচ্ছে গঠন, আর একটা হচ্ছে পদ। উৎস কি? উৎস মানে আমরা সবাই বুঝি সূত্র, যেখান থেকে হচ্ছে শব্দগুলো এসছে। যেমন ধরুন আমাদের ভাষাতে তো শুধু আহ, বাংলা ভাষারই ভাষা নাই, আমাদের সরি শব্দ নাই, আমাদের ভাষাতে আরও অনেক ভাষার শব্দ আছে। অনেক জায়গা থেকে আমাদের শব্দগুলো এসছে। ওকে, তো কোন জায়গা থেকে এসছে, কোন ভাষা থেকে এসছে, এটার আলোচনা হবে এটার এই পার্সপেক্টিভে, মানে উৎস বিবেচনায়। ওকে, আমরা ডিটেলস পড়বো একটু পরে, যদিও এখানে স্ক্রিনে দেখাই যাচ্ছে তো উৎস বিবেচনার কী কী ভাগে ভাগ করা হচ্ছে বিষয়টা। এরপরে হচ্ছে গঠন বিবেচনা। গঠন বলতে শব্দটা কিভাবে গঠিত হয়েছে, আমরা জানি শব্দটা কিভাবে আকৃতি লাভ করেছে, এটাই হচ্ছে এখানে আলোচনা করা হবে। এরপরে পদ। পদ কী জিনিস? পদকে আমরা ইংলিশে পদকে কী বলি? পজিশন বলি। নট ইন ইংলিশ গ্রামার। আমরা ইংলিশ গ্রামারের কথা বলছি না, নর্মালি আমরা পদ মানে কি জানি? পদ মানে পজিশন, তাই না? যেমন ধরুন কোন একটা অফিসে কোন পজিশনে হচ্ছে আপনি চাকরি করছেন, আপনার মানে আপনি হচ্ছে এমপ্লয়ি নাকি আপনি হচ্ছে ম্যানেজার সামথিং, এগুলো এক একটা পজিশন থাকে। তো তেমনইভাবে একটা বাক্যের মাঝে, একটা বাক্যের মাঝে যতগুলো, একটা বাক্যের ভেতর যতগুলো শব্দ থাকে সব শব্দেরই একটা একটা পজিশন থাকে। ওকে, যেমন ধরুন আপনি ধরেন আপনার কোচিং সেন্টার বা আপনার স্কুলে আপনি পড়তেছেন। ওকে, আপনার স্কুলে তো এক একটা মানুষের এক একটা পরিচয় আছে। ওকে, আপনি বাইরে একটা দোকানে থাকলে আপনার পরিচয় যেটা হবে, আপনার পরিচয় হচ্ছে জাস্ট একটা নর্মাল মানুষ। ওকে, কিন্তু যখন আপনি একটা স্কুলে ঢুকে যাচ্ছেন, স্কুলের গেট দিয়ে ঢুকে যাচ্ছেন, তখন আপনি হচ্ছেন একজন স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট। ওকে, তো এরপর হয়তো বা আপনার যিনি কিছু বুড়া বুড়া মানুষ দেখেন যাদেরকে আমরা টিচার বলি, তাই না? যারা হচ্ছেন টিচার। ওকে, তো স্টুডেন্ট, টিচার, এরপর হচ্ছে আরও কি থাকে, আর হচ্ছে কর্মচারী থাকে। ওকে, এরকম নানা পদের মানুষজন থাকে, এই নানা পজিশনের মানুষজন থাকে। তেমনইভাবে সরি, একটু ওয়েট। হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছিল। তেমনইভাবে আহ, একটা বাক্যের মাঝেও যেসব শব্দ থাকে, আমরা তো জানি কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়, কয়েকটা শব্দ মিললেই তো হবে না, কয়েকটা শব্দ মিলে যদি অর্থ দেয় তখন একটা বাক্য হয়। ঠিক আছে, তো আমরা পদ বলতে এটাকেই বুঝি যে একটা বাক্যের ভেতর যতগুলো শব্দ আছে কোনটা কি হিসেবে কাজ করতেছে, কোনটার পজিশন কি। ওকে, সেটা কি একটা নাম হিসেবে কাজ করতেছে, কি একটা কাজ হিসেবে কাজ করতেছে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে আমরা এখানে বিশ্লেষণ করি, এই পার্সপেক্টিভ থেকে আমরা বিশ্লেষণ করি। ওকে, এছাড়া আরও কিছু ইয়েতে করা যায়, যেমন ধরুন হচ্ছে অর্থ বিচারে, অর্থ বিচারেও কিন্তু করা যায়। অর্থ বিচারে বলতে
যেমন ধরুন এটা আমরা পড়তাম রুড়ি শব্দ, যোগ রুড়ি শব্দ, যৌগিক শব্দ, এই 3 ভাগে ভাগ করা যেত, ওকে? রুড়ি শব্দ কাকে, আচ্ছা যৌগিক শব্দ কাকে বলা হতো? অর্থবিচ জিনিসটা একটু, আচ্ছা আমি তাইলে একটু বিশ্লেষণ করি। এই জিনিসটা হচ্ছে একটু বিশ্লেষণ করি, ওকে? আচ্ছা, যদি জিনিসটা একটু বিশ্লেষণ করি, যে যদিও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু যারা হচ্ছে বেসিক গ্রামার বোঝার জন্য এই ক্লাসটা করতেছে তাদের জন্য হচ্ছে আমি এটা একটু গুছিয়ে দিচ্ছি। আহ, অর্থ অনুসারে, অর্থ বিচারে, অর্থ বিচারে হচ্ছে শব্দকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যৌগিক, সব এটা মোটা আসতেছে কেন জিনিসটা, আচ্ছা আমি একটু চিকন করে নিই, ওকে? একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে রুড়ি, একটা হচ্ছে রুড়ি, আর একটা হচ্ছে যোগরুর। এখন আমি জিনিসটা সংক্ষেপে বুঝিয়ে দিই কোনটা কি। যৌগিক, এখানে যৌগিক মানে হচ্ছে, আচ্ছা অর্থ বিচারে যে শব্দটার বিচার আমরা করতেছি সেই শব্দটার অর্থ কি এক্স্যাক্টলি, যেটার জন্য শব্দটা বানানো হয়েছে, যেটার জন্য শব্দটা আবিষ্কৃত হয়েছে, সেই সেম অর্থটাই কি যদি সে দেয়, মানে সোজা কথায় ব্যুৎপত্তিগত অর্থ, ওকে? যেটার কাছ থেকে, যে জায়গা থেকে সে উৎপত্তি লাভ করছে, যে শব্দটা থেকে সে উৎপত্তি লাভ করছে, যদি সেম অর্থটা দেয় তাইলে হচ্ছে সে যৌগিক। আর যদি না দেয়, সে বানানো হয়েছে একটার কারণে, তার মূল যে শব্দটা, ওইটার ওইটার অর্থ হচ্ছে একটা, ওইটা বানানো হয়েছে ওইটা ইউজ করার জন্য, মানে ইউজ করা হচ্ছে ধরো একটা কারণে, মানে বানানো হয়েছে হচ্ছে কোনো একটা কারণে, কিন্তু পরবর্তীতে গিয়ে তার অর্থটা চেঞ্জ হয়ে গেছে, ওকে? সেক্ষেত্রে হচ্ছে এটা রুড়ি হতে পারে, এটা যোগ রুড়ি হতে পারে। এখন রুড়ি মানে কি? রুড়ি মানে হচ্ছে সোজা, আমরা তো জানি শব্দ কয়েক প্রসেসে হচ্ছে বানানো যায়, যেমন ধরো সমাস করা যায়, সন্ধি করা যায়, প্রত্যয় যোগে বানানো যায়, তাই না? তো এখানে যৌগিক মানে কি? যৌগিক মানে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত মানে যেটার কারণে বানানো হয়েছে, ওকে? ভেতরে যে শব্দটা আছে সেম ওইটাই যদি অর্থ দেয়, ব্যুৎপত্তিগত অর্থই যদি সে দেয়, তাইলে হচ্ছে মানে সেটার কারণেই যদি এখনো পর্যন্ত ওইটা ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে ওইটা কি হবে? ওইটা হচ্ছে যৌগিক শব্দ হবে, ওকে? দুইটা হচ্ছে অ্যালাইন করবে। কিন্তু যদি না করে, যদি ব্যুৎপত্তিগত অর্থ আর বর্তমান অর্থ যদি সেম না হয়, তাহলে সেটা হচ্ছে হয় রুড়ি কিংবা যোগরুড়ি, ওকে? এখন রুড়ি শব্দ কি? রুড়ি শব্দ হচ্ছে যে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, সন্ধি, দরকার হলে নোট করে নিতে পারো, সন্ধি, প্রত্যয়, প্রত্যয় আর উপসর্গ। যদিও আচ্ছা জিনিসটাতে একটু পরে যাচ্ছি, ও প্রত্যয়ের উপসর্গ এই জিনিসটাতে একটু পরে যাচ্ছি। সন্ধি, প্রত্যয়, উপসর্গ এই 3টে প্রসেসের মাধ্যমে যদি শব্দটা গঠিত হয়, এবং যেই কারণ মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ যদি ডিফারেন্ট হয়, কি কি বললাম? সে শব্দটা গঠিত হয়েছে হচ্ছে সন্ধি, প্রত্যয় কিংবা উপসর্গের মাধ্যমে। আর এটার যেটা মেইন অর্থ ছিল, যেটা ব্যুৎপত্তিগত অর্থ ছিল, ওইটা না দিয়ে সে দিচ্ছে কি, সে হচ্ছে ভিন্ন একটা অর্থ দিচ্ছে। সেক্ষেত্রে ওটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে রুড়ি শব্দ, ঠিক আছে? আর যোগরুর একদম ইজি, সন্ধি, প্রত্যয়, উপসর্গ ছাড়া যদি ধরো সমাসের মাধ্যমে, সরি একটু বেশি করে ফেলতেছি জিনিসটা, যদি কি করে, যদি হচ্ছে সে সমাসের মাধ্যমে দেয়, যদি এটা শব্দটা কিসের মাধ্যমে গঠিত হয়? সমাসের মাধ্যমে গঠিত হয়, তাহলে হচ্ছে আমরা জিনিসটাকে কি বলবো? ও হ্যাঁ, সমাসের মাধ্যমে গঠিত হবে এবং যে ব্যুৎপত্তিগত অর্থ ওইটা দিবে না, ওকে? ভিন্ন একটা অর্থ দিবে, ব্যুৎপত্তিগত অর্থ আর বর্তমান অর্থটা ভিন্ন হবে, তাহলে আমরা ওইটাকে কি বলবো? ওইটাকে আমরা বলবো হচ্ছে যোগরূঢ় শব্দ, ওকে? সমাসবদ্ধ হয়ে শব্দটা গঠিত হয়েছে এবং ব্যুৎপত্তিগত অর্থ আর বর্তমান অর্থ আলাদা। এটাই হচ্ছে কোর ডিফারেন্স বিটুইন রুড়ি আর যোগরূঢ়ি শব্দ, ওকে? মনে থাকবে। আচ্ছা, আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে যৌগিক শব্দের উদাহরণে, ওকে? চলো যৌগিক শব্দের একটা উদাহরণ দেখি খুব দ্রুত, সেটা হচ্ছে একটু ওয়েট, হ্যাঁ, ধরো পক্ষ শব্দটা, পক্ষ মানে কি জানি? পক্ষ মানে আমরা জানি হচ্ছে ডানা, ওকে? বা সাইড। এখন এটার সাথে যদি ইন যুক্ত করি তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে পক্ষী।
অ্যান্ড আমরা জানি পক্ষী শব্দটার মানে কি, পক্ষী শব্দটার মানে হচ্ছে যার পক্ষ আছে, যার ডানা আছে। ওকে, তো পক্ষ যেখান থেকে ব্যুৎপত্তি লাভ করছে, এটার সাথে অর্থ মিল আছে না? আছে। যদি থাকে, যেহেতু আছে, পক্ষী মানে কি আমরা জানি পাখি, মানে যার হচ্ছে ডানা আছে। ওকে, যার ডানা আছে তাকে আমরা পক্ষী বলি, মানে সোজা কথায় পাখি আর কি। ঠিক আছে, তো সেই হিসেবে বর্তমানে যে অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ দুইটাই যেহেতু মিল, দুইটাই হচ্ছে অ্যালাইন করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কী শব্দ, এটা হচ্ছে একটা যৌগিক শব্দ। ওকে, অ্যান্ড এখন আমি যদি রুড়ি শব্দের উদাহরণ দিই, এখন হচ্ছে রুড়ি শব্দ, যেমন ধরো আমি যদি বলি, ওই যে একদম সহজ উদাহরণ, হস্ত। এখন হস্ত শব্দটার সাথে, হস্ত মানে কি আমরা কি জানি? হাত। ওকে, এখন হস্ত শব্দটার সাথে এগেইন আমরা একটা ইন প্রত্যয় যুক্ত করলে কি হয়? হয় হচ্ছে হস্তি। ওকে, এখন হস্তি মানে কি? হস্তি মানে হচ্ছে যার হস্ত আছে। ঠিক আছে, এখন হস্তি মানে কি আমরা যার হস্ত আছে তাকেই কি আমরা হস্তি বলি? না। তুমি কি কাউকে বলো, তুমি তুমি যদি কাউকে মানে হাতওয়ালা কাউকে হস্তি বলো, তাহলে সে তোমারে মারতে আসবে না? মারতে অবশ্যই আসবে, কারণ সে হচ্ছে, সেও জানে তুমিও জানো হস্তি মানে কি। হস্তি মানে হচ্ছে যার হাত আছে তা না, যদিও হস্তি শব্দটা হস্ত থেকে আছে এবং হস্ত মানে হচ্ছে হাত। ওকে, কিন্তু হস্তি মানে কি? হাতি, তাই না? হাতি। ঠিক আছে, তো যেহেতু মিলতেছে না, সেহেতু আমরা কি বুঝতেছি? এটা হচ্ছে কি না, এটা অ্যালাইন করতেছে না। অ্যান্ড যদি অ্যালাইন না করে তাহলে হচ্ছে এটা রুড়ি হবে কিংবা যোগরুড়ি হবে। এখন রুড়ি নাকি যোগরুড়, চলো আমরা এই জিনিসটা দেখি। হস্ত যোগ ইন, ইন শব্দটা প্রত্যয় না? যেহেতু প্রত্যয় যোগে গঠিত হয়েছে, ওকে, সমাস যোগে গঠিত হয় না, কিন্তু প্রত্যয় যোগে গঠিত হয়েছে, সেহেতু এটা হচ্ছে একটা রূঢ়ি শব্দ। এটা কি? একটা রূঢ়ি শব্দ, সরি, রূঢ়ি শব্দ। আর যদি সমাস যোগে গঠিত হয়, যেমন ধরো আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন ধরো আমি যদি বলি হচ্ছে যদি আমি বলি আহ, ধরো জল, জলধি। ওকে, এখন জলধি মানে কি? জলধি মানে হচ্ছে জলধি মানে আমরা কি বুঝি? জলধি জলের ধি। ওকে, জলের ধি। এখন যে হচ্ছে জলকে ধি করে, জলকে ধারণ করে, তাকে হচ্ছে জলধি বলা হয়। এখন যেটাই জলকে ধারণ করে তাকেই কি তুমি জলধি বলতে পারবা? অবশ্যই পারবা না। তুমি হচ্ছে একটা মগকে তো জলধি বলতে পারবা না। কেন? কারণ জলধির একটা স্পেসিফিক অর্থ আছে, সেটা কি? সেটা হচ্ছে সাগর। ওকে, এটার সমাস স্বাভাবিক অর্থ হচ্ছে একটা, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জলধি। ওকে, যে হচ্ছে জলকে ধারণ করে, কিন্তু জলকে ধারণ করলেই তো আমরা তাকে জলধি বলি না। আমরা হচ্ছে এটার যেহেতু একটা আলাদা অর্থ হয়ে গেছে, একটা বিশেষ অর্থ হয়ে গেছে, দ্যাট মিন্স এটা হচ্ছে রূঢ়ি কিংবা যোগরূঢ় শব্দ। এখন রূঢ়ি নাকি যোগরূঢ়, যেহেতু এটা হচ্ছে একটা সমাসবদ্ধ শব্দ, সমাসের মাধ্যমে গঠিত হয়েছে, সেহেতু এটা হচ্ছে কি? এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। এটা কি? এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এখন চলো আমরা আমাদের মেইন আলাপে চলে আসি। এতক্ষণ পর্যন্ত ছিল হচ্ছে একটু বাড়তি জাস্ট জানার জন্য আলোচনাটা ছিল। এখন চলো আমরা হচ্ছে মেইন ইয়েতে চলে আসি। তো আমরা আমাদের বইয়ের পার্সপেক্টিভে দেখতেছি হচ্ছে তিনটা পার্সপেক্টিভ থেকে তারা শব্দকে ভাগ করছে। একটা হচ্ছে উৎস, একটা হচ্ছে গঠন, একটা হচ্ছে পদ। ওকে, প্রথমে আমরা আসি উৎস বিবেচনায়, উৎসের পার্সপেক্টিভ থেকে। কোন উৎসে? যদি আমরা দেখি, ওয়েট এ সেকেন্ড, যদি আমরা দেখি উৎস বিবেচনায় শব্দকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? উৎস বিবেচনায় শব্দকে ভাগ করা হচ্ছে হচ্ছে 3 ভাগে, সরি 4 ভাগে। যদিও মূল, তুমি যদি মূল বাংলা ব্যাকরণ ইয়েতে যাও, তুমি হচ্ছে বাংলা একাডেমির বাংলা ব্যাকরণে যাও, তাহলে হয়তো বা ওখানে তুমি দেখতে পাবা যে 5 ভাগে করা হচ্ছে, যেটা আমাদের সময়ও ছিল। পুরাতন 2020 সাল পর্যন্ত যে সংস্করণটা চলছিল বাংলা ব্যাকরণের, যেটা হচ্ছে মুনির চৌধুরীদের সম্পাদনায় যেটা রচিত হয়েছিল সম্ভবত 1993-এর দিকে। তো ওই বইটাতে হচ্ছে 5 প্রকার ছিল উৎস বিবেচনায় শব্দের, মানে প্রকার। একটা হচ্ছে তৎসম, তদ্ভব, সরি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন আমরা হচ্ছে তোমরা জানো তৎসম শব্দ বলা, তৎসম কি, তদ্ভব কি, দেশি কি, বিদেশি কি, আমরা এই 4টা নিয়ে আলোচনা করি। প্রথমে আসি তৎসম। তৎসম, তৎ মানে তার, সম মানে সমান। তার সমান কিসের সমান? এটা হচ্ছে এখানে লেখা আছে, দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত। প্রাচীন ভারতীয় আর্য, সোজা কথায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এসছে। এখন প্রাচীন ভারতীয় আর্য ভাষা জিনিসটা কি? তোমরা যদি তোমাদের পরিচ্ছেদ 2 পড়ে থাকো, যেখানে হচ্ছে বাংলা ভাষার ইতিহাস
নিয়ে আলোচনা করা হয়েছে। ভাষাটা, বাংলা ভাষাটা কোত্থেকে আসছে, তাইলে তোমরা জানবা যে একদম পৃথিবীর প্রধান 10টা ভাষা পরিবারের অন্যতম সবচেয়ে বড় ভাষা পরিবার যেটা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, ওখান থেকে আহ, শাখা হয়ে হচ্ছে এই জিনিসটা আসছে। ওকে, ইন্দো ইউরোপীয় থেকে, মানে একটা হচ্ছে ইন্দো আর একটা হচ্ছে ইউরোপীয়। ওকে, ইন্দের যে শাখা ওদিক থেকে হচ্ছে কিছুকাল পরে গিয়ে, মানে ইরান থেকে আর্য জাতি যখন ভারত থেকে চলে আসছে, আর্য জাতি ভারতে আসার পরে ভারতে আসার পরে আর্য জাতিটা যখন ভারতে আসলো, এখন আর্যদের প্রভাব পড়ছিল ভারতে। ওকে, ভারতের সমাজ, ভারতের ভাষা সব কিছুতে হচ্ছে আর্যদের প্রভাব পড়ছিল, যেটাকে হচ্ছে আরিয়ান বলা হয় আর কি হিন্দিতে বা ইংলিশে, আরিয়ান। ওকে, তো আর্যদের প্রভাব পড়ছিল ভারতে যখন তারা ভারতে চলে আসে। ওকে, এখন আর্যদের আসার পর একদম শুরুর দিকের আমল, একদম শুরুর দিকে তাদের ভাষাটা যখন আস্তে 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 প্রভাব পড়া শুরু করছে আমাদের ভাষাতে বা আমাদের সমাজ সংস্কৃতিতে, সেই একদম পুরা, মানে তুমি যদি ভাগ করো, একটা হচ্ছে প্রাচীন প্রাচীন আর্য ভাষা, মধ্য আর্য ভাষা, আধুনিক আর্য ভাষা। ওকে, এভাবে আর কি। ওকে, এখন এভাবে যদি তুমি প্রাচীন আর্যতে যাও, একদম প্রথম দিকে যখন প্রভাব পড়া শুরু করছে, তো সেই প্রাচীন ভারতীয় আর্য, মানে একদম আর্যদের আসার সাথে সাথে যে তাদের যে ভাষাগুলো, তাদের ভাষা থেকে যে শব্দটা আমাদের ভাষায় চলে আসছে, যে শব্দগুলো আমাদের ভাষায় চলে আসছে, ওই ভাষাগুলোর থেকে বিবর্তিত হয়ে যেসব শব্দ আসছে আর কি, ওগুলাকে আমরা বলি কি, ওগুলাকে আমরা বলি হচ্ছে তৎসম শব্দ। সোজা কথায় সংস্কৃত ভাষা। ওকে, যে শব্দগুলো হচ্ছে সংস্কৃত থেকে এসছে। ওকে, সংস্কৃতের এখানে একটা বিষয় মনে রাখতে হবে। জিনিসটা হচ্ছে শব্দগুলো সংস্কৃত থেকে এসছে, এগুলোর উৎপত্তি হচ্ছে সংস্কৃতে, কিন্তু মানে উৎপত্তি হচ্ছে আমরা ইয়েতে, যদি এমসিকিউ আছে আমরা ওখানে একটা অপশন থাকবে প্রাচীন ভারতীয় আর্য, আমরা এটা দাগাবো। ওকে, তো সংস্কৃতের ভাষার শব্দের মতো দেখতে, জাস্ট। ওকে, অনুরূপ দেখতে, কিন্তু দেখতে একই রকম, এই জিনিসটা একটু নোট করে রাখো। দেখতে একই রকম, উচ্চারণ আলাদা, এটা একটু মনে রাখতে হবে। ওকে, দেখতে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা, এমন শব্দগুলোকে আমরা কি বলি, তৎসম শব্দ বলি। ওকে, যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ধরো ক্ষীয় শব্দটা, আমরা কি জানি ক্ষীয় শব্দটার ব্যুৎপত্তি কিভাবে হয়েছে, ক যোগ স। ওকে, কিন্তু তুমি কি একটু আগে যে আমরা পড়লাম পক্ষ, তুমি কি এটাকে পক্ষ পড়ো? আমি তো এখন পড়লাম, আমি কি পক্ষ পড়লাম না, আমি পড়ছি পক্ষ। ওকে, তো ক্ষীয় এর উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে না, ক্ষীয় এর উচ্চারণ অনেকটা এরকম হয়ে গেছে না, আহ, এরকম হয়ে গেছে না অনেকটা, পক্ষ, ক খ, এটা তো কয়শ নাই, আমরা পক্ষ তো উচ্চারণ করছি না, আমরা করছি পক্ষ। যেহেতু এখন উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে না, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা তৎসম শব্দ। ওকে, তো এটা হচ্ছে সংস্কৃত থেকে এসছে, ঠিক আছে, দেখতে একই রকম কিন্তু উচ্চারণটা একই রকম না, উচ্চারণটা আলাদা। এখন এটার কিছু উদাহরণ এখানে দিছে, পৃথিবী, আকাশ, গ্রহ, উপগ্রহ, সামথিং। ওকে, এখন আমরা দেখি তৎসম শব্দ আমরা কিভাবে চিনতে পারবো, এরপর আমরা তদ্ভবে, আচ্ছা আমরা তাহলে আগে মেইন ইয়েগুলো সেরে ফেলি, এরপর আমরা কিভাবে চিনতে পারবো এই জায়গায় আসবো। ওকে, এরপরে হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব, তদ, তার থেকে যেগুলো হচ্ছে উদ্ভব হয়েছে আর কি। ওকে, উদ্ভব হয়েছে, এখানে একটা কি হয়েছে, উদ্ভব হয়েছে, মানে এসে রূপটা চেঞ্জ করে ফেলছে। ওকে, তৎসম থেকে এসছে, ঠিক আছে, কিন্তু এটার আগের মতো নাই, দেখতে একই রকম নাই। যেমন একটু আগে হচ্ছে দেখতে একই রকম ছিল, ওকে, কিন্তু উচ্চারণ একই রকম ছিল না। এখানে হচ্ছে তদ্ভবে কি হবে, দেখতেও একই রকম হবে না, উচ্চারণও একই রকম হবে না। ওকে, বুঝতে পারলাম, এটা হচ্ছে নতুন একটা রূপ লাভ করবে, একে আমরা বলতেছি তদ্ভব শব্দ, তৎসম আর তদ্ভব। এখন এই দুইটা হচ্ছে আমাদের দেশীয় উৎস বলা হয়। ওকে, আমাদের আমাদের জাতির উৎস আর কি। এখন কেন আমাদের নিজস্ব উৎস কেন বলতেছে, কেন এই দুইটাকে কেন নিজস্ব উৎস বলতেছে, নিজস্ব, এই দুইটাকে বলতেছে কি নিজস্ব, তৎসম আর তদ্ভবকে বলতেছে নিজস্ব উৎস। ওকে, আর দেশি আর বিদেশিকে বলতেছে আগন্তুক উৎস, মানে সোজা কথায় বিদেশি উৎস আর কি, সরি, বাইরে থেকে আসছে এরকম উৎস। এখন দেশি শব্দ মানে তো আমাদের দেশে থেকেই আসছে, তাহলে এটাকে আমরা আগন্তুক মানে বাইরে থেকে আসছে কেন বলতেছি, একটু পরেই আসবে আলোচনাটা, তার আগে আমরা তদ্ভব থেকে শেষ করে যাই।
তৎসম দেখতে একই রকম কিন্তু উচ্চারণ হচ্ছে আলাদা। নিজস্ব তদ্ভব শব্দের মধ্যেও কি তৎসম তদ্ভব শব্দের মধ্যে এসে কি হচ্ছে, তদ্ভব শব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এসছে জিনিসটা, কিন্তু বিবর্তিত হয়ে একেবারে নতুন রূপ লাভ করছে। রূপটাও নতুন, দেখতেও হচ্ছে নতুন, দেখতে হচ্ছে আর আগের মতো নাই, উচ্চারণটাও আগের মতো নাই। ওইটাকে আমরা বলতেছি কি তদ্ভব শব্দ। ওকে, এখানেও তদ্ভব শব্দের কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখতেছো। ওকে, যেমন হাত শব্দটা, হাতের আমরা একটু আগে দেখলাম হাতের সংস্কৃত ফর্ম কি বা তৎসম ফর্ম কি, হস্ত। ওকে, হস্ত থেকে কি হয়ে গেছে, হাত। রূপ চেঞ্জ হয়ে গেছে, উচ্চারণও চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেজন্য এটা তদ্ভব শব্দ। এখন দেশি শব্দ কি জিনিস? দেশি শব্দ, এখানে আমরা একটু পড়ি, বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে। আচ্ছা, একটা এই বিষয়টা একটু বুঝিয়ে দিই। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, বাংলা যখন তুমি বাঙালি বলো, ওকে, বাঙালি বলতে তুমি কাদেরকে বোঝাও? বাঙালি জাতি, বাঙালি হচ্ছে একটা জাতি। ওকে, বাঙালি বলতে তুমি কাদেরকে বোঝাও? বাঙালি বলতে বোঝাও যারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। ওকে, তাদেরকে তুমি বাঙালি বোঝাও। এখন সবাই কি বাঙালি? না, সবাই তো বাঙালি না। আহ, যেমন ধরো, মানে সবাই বাংলাদেশে থাকলেই তো আর সবাই বাঙালি না। যেমন ধরো বাংলাদেশে তো অন্যান্য জাতির মানুষও থাকে, তাই না? বিভিন্ন হচ্ছে আদিগোষ্ঠী থাকেন যারা হচ্ছে আমাদের এই দেশে হচ্ছে হয়তো বা আমাদেরও অনেক আগে থেকে এখানে বসবাস করতেছে। তো তারা হচ্ছে আমাদের জাতির না, আমাদের দেশের, আমাদের দেশি। তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো আমি কি বোঝাতে যাচ্ছি। আমাদের দেশি, কিন্তু আমাদের আমাদের দেশি। ওকে, আমাদের দেশে তারা জন্মাইছে, আমাদের দেশেই তারা থাকে, কিন্তু আমাদের দেশি, আমরা একসাথে বাংলাদেশি, কিন্তু আমরা সবাই কিন্তু বাঙালি না। ওকে, যারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি, যেমন ধরো কলকাতায়ও অনেকে বাংলা ভাষায় কথা বলে, পশ্চিমবঙ্গে, ওরাও বাঙালি, আমরাও বাঙালি। ওকে, তো আমরা হচ্ছে একই জাতি। তো এই জাতির আহ, জাতির যে ভাষাটা অনেক আগে থেকে ইউজ করছে, পুরনো ইয়ে থেকে ইউজ করতেছে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে আহ, কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে ইয়ে শব্দ আর কি, আমাদের দেশ, আমাদের জাতির শব্দ। ওকে, আমাদের নিজস্ব উৎস। এখন এখানে কিছু বিতর্ক আছে, যেমন ধরো সংস্কৃত তো আমাদের ভাষা না, সংস্কৃত আর বাংলা তো আলাদা ভাষা। তো সংস্কৃতকে কেন আমরা আমাদের জাতির ইয়ে বলতেছি, এরকম অনেক রকমের ইয়ে আছে। এরপরে হচ্ছে আমরা তো মানে আর্য থেকে পুরোপুরি আসি নাই, আমরা তো ভিন্ন আরেক, আমাদের তো এখানে আরেকটা জাতি ছিল। এইরকম অনেক ইয়ে আছে যেগুলো তোমরা একটু অ্যাডভান্স ইয়েতে গেলে পাবা, কিন্তু আপাতত আমরা আমাদের বইয়ের আলোচনাতেই থাকি, আমরা হচ্ছে বাড়তি ইয়েতে না যাই। যদিও ওগুলো গুরুত্বপূর্ণ পড়া, কিন্তু তোমাদের হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষার জন্য জিনিসটা বোঝা দরকার আর কি। ওকে, তো আমরা আসি এখানে এই জিনিসটা যে তৎসম আর তদ্ভব আমাদের জাতির, কিন্তু আমাদের আহ, মানে বাঙালি আর বাংলাদেশি এই দুইটার পার্থক্য আর কি এখানে। ঠিক আছে, বাংলাদেশি মানে তারা যারা হচ্ছে বাংলাদেশে জন্মাইছে, কিন্তু তারা বাঙালি জাতি না, তারা হচ্ছে অন্য জাতি। ওকে, সেক্ষেত্রে তাদের থেকে যে শব্দগুলো আমরা পাচ্ছি সেই শব্দগুলোকে আমরা বলছি দেশি শব্দ। তাদের উৎসটাকে তার সেই উৎস থেকে, মানে আদিবাসীদের উৎস থেকে বা বাঙালি ছাড়া বাংলাদেশে থাকে এমন অন্যান্য জাতির থেকে, জাতির উৎস থেকে আমরা যে শব্দগুলো পাচ্ছি ওগুলোকে আমরা বলি দেশি শব্দ। আর বিদেশি শব্দ তো আমরা বুঝতেছি, যেগুলো হচ্ছে বিদেশ থেকে আসছে এগুলোকে আমরা বলি বিদেশি শব্দ। এখন তৎসম শব্দ চেনার কিছু উপায়, মনে রাখবা বাংলা ভাষায় প্রচুর শব্দ, মানে যদি আমি বলি সাধু ভাষার কথা, সাধু ভাষায় প্রায় প্রায় হচ্ছে 4 ভাগের 3 ভাগ শব্দই হচ্ছে, প্রায় 3 ভাগ শব্দই হচ্ছে তৎসম শব্দ। ওকে, তো সাধু ভাষা দেখলেই হচ্ছে তোমরা খুব ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবা। কিন্তু তদ্ভব শব্দের মধ্যে হচ্ছে জিনিসগুলো, চলিত ভাষায় এসে জিনিসগুলো একটু ইয়ে হয়ে যায়, একটু কিছুটা কঠিন হয়ে যায়। তো প্রায় বাংলা ভাষার প্রায় 56% বোধ হয় তৎসম শব্দ, বাকিগুলো হচ্ছে তদ্ভব দেশি আর বিদেশি আর কি, অর্থসম তদ্ভব দেশি আর বিদেশি। ওকে, এখন হচ্ছে আমরা কিছু চেনার উপায় বলি। যেমন ধরো আমরা যে আমাদের যে বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের যে, বাংলা বানানের যে নিয়ম আছে, ওটার অনুযায়ী আমরা যদি বলি তাহলে হচ্ছে যেসব শব্দে দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, আমার লেখা একটু ইয়ে হয়ে যাচ্ছে, দীর্ঘ উকার, এরপরে মানে রি দেখা যাবে, এরপরে বর্ণের চিহ্নের মধ্যে হচ্ছে দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, রিকার এসব দেখা যাবে, ওগুলোকে আমরা বলবো তৎসম শব্দ।
ওকে, এরপরে যদি কোনো শব্দে হচ্ছে মূর্ধন্য থাকে এবং মূর্ধন্য স থাকে, তবে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম ওইটা হচ্ছে তৎসম শব্দ। কিছু ব্যতিক্রম আছে ঠিক, যেমন ধরো পোষা, ষোলো, বোষ্টম, এই ধরনের শব্দগুলা ইয়ে না, এগুলো হচ্ছে তৎসম শব্দ না। ওকে, তো এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম, তবে মোস্ট অফ দ্য ওয়ার্ড, যেমন ধরো চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণমন, এরকম অনেকগুলো ইয়া পাবা। এরপরে মানুষ, বিশিষ্ট, এই ধরনের শব্দগুলো যেগুলো, এগুলো হচ্ছে তৎসম শব্দ। ওকে, সাধারণত এগুলো থাকলেই এটা হচ্ছে তৎসম শব্দ হয়, কিছু ব্যতিক্রম আছে। এরপরে হচ্ছে ক্ষীয়, ক্ষীয় আর হচ্ছে ক্ষয় ম। আহ, এই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা কী হবে, যদিও ক্ষীয় ক্ষীয় করতেছি আর কি, এটা হচ্ছে প্রচলিত, ক্ষীয় প্রচলিত হয়ে গেছে আমাদের মধ্যে ক্ষীয়, কিন্তু আসলে জিনিসটা এমন না আর কি। ওকে, যাই হোক, আমরা যেহেতু এটি নামেই চিনি, আমরা এটাই বলি। তো ক্ষীয়, ক্ষয় ম, এক্ষেত্রে আহ, এই সব একটু আগেই তো আমরা পেলাম, এগুলো এগুলো থাকলে, একটা শব্দে থাকলে আমরা বুঝবো কি এটা হচ্ছে একটা তৎসম শব্দ। ওকে, এরপরে আমরা তো উপসর্গ চিনি। আচ্ছা চলো একটু সাইড আলোচনায় যাই। প্রত্যয়, বাংলা তোমাদের ইয়েতে, তোমাদের বইয়ে হচ্ছে এই দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উপসর্গ, আর একটা হচ্ছে উপসর্গ, আর একটা হচ্ছে প্রত্যয়। উপসর্গ শব্দের আগে, শব্দের, ধরো এটা হচ্ছে শব্দ, শব্দের আগে বসে যদি নতুন শব্দ গঠন করে বা শব্দের অর্থ চেঞ্জ করে, শব্দের আগে যুক্ত হয়ে, শব্দের শুরুতে যুক্ত হয়ে, শব্দের একটা অর্থবাচক শব্দের আগে যুক্ত হয়ে যদি নতুন অর্থ দেয় বা অর্থটা কিছুটা চেঞ্জ করে, তাহলে ওইটা কি, ওইটা হচ্ছে উপসর্গ। অ্যান্ড যদি পরে যুক্ত হয় তাহলে হচ্ছে এটা প্রত্যয়। এটা হচ্ছে তোমাদের বেসিক বাংলা ব্যাকরণ। তবে যদি আমি একটু অ্যাডভান্সে যাই, তাহলে মনে রাখবা প্রত্যয় বলা হয় শব্দের অংশকে। ওকে, শব্দাংশকে বলা হয় প্রত্যয়, যেটাকে হচ্ছে আমরা ইংলিশে কি বলি, আমরা ইংলিশে বলি হচ্ছে সম্ভবত, কি যেন বলি, সম্ভবত ইনফিক্স বলি। ওয়েট, হ্যাঁ, সরি সরি, এটা ইনফিক্স না, এটা হচ্ছে এফিক্স। ওকে, ইংলিশে বলা হয় এফিক্স, আর বাংলায় বলা হয় প্রত্যয়। ওকে, এখন এফিক্স মানে কি, এফিক্স মানে হচ্ছে, মনে রাখবা, এফিক্স মানে হচ্ছে শব্দের টুকরো। ওকে, যেগুলো হচ্ছে নিজে কোনো শব্দ না, কিন্তু কোনো একটা শব্দের সাথে বসে নতুন শব্দ গঠন করে, এটাকে আমরা বলি হচ্ছে, বাংলায় বলি প্রত্যয়, আর ইংলিশে বলি এফিক্স। ওকে, মনে থাকবে। এখন এটা হচ্ছে তিন প্রকার হয়। একটা হচ্ছে আমরা আগে বাংলায় আসি। একটা হচ্ছে আদ্য প্রত্যয়। প্রত্যয় মানে কি, এফিক্স মানে যেটা, প্রত্যয় মানেও সেটা। ওকে, এটা আমি অ্যাডভান্স গ্রামারের কথা বলতেছি, অ্যাডভান্সড, নট বেসিক। ওকে, অ্যাডভান্স গ্রামারের কথা। তোমরা যদি বাংলা বাংলা হচ্ছে বাংলা একাডেমির যে বাংলা ব্যাকরণ, ওখানে যাও, তাহলে হচ্ছে দেখবা এই আলোচনাটা আসতেছে। প্রত্যয়ের তিনটা প্রকার, একটা হচ্ছে আদ্য প্রত্যয়, একটা হচ্ছে মধ্য প্রত্যয়, একটা হচ্ছে অন্তঃপ্রত্যয়। ওকে, এই অন্তঃপ্রত্যয়কেই আমরা চিনি হচ্ছে প্রত্যয়। এখানে বেসিক গ্রামার আমরা এটাকেই বলতেছি প্রত্যয়, যদিও মেইন ইয়ার নামই হচ্ছে এটা, কিন্তু আমাদের জাস্ট বেসিক গ্রামারে জানার জন্য আমরা বলতেছি অন্তঃপ্রত্যয়কে বলি আমরা প্রত্যয়। অন্তঃপ্রত্যয় মানে কি, অন্তে যুক্ত হচ্ছে যা, অন্তে যে টুকরাটা যুক্ত হয়ে, শব্দের অন্তে যুক্ত হয়ে, শব্দের অন্তে যুক্ত, শব্দের অন্তে যে টুকরাটা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতেছে বা নতুন অর্থ দিচ্ছে বা ভিন্ন একটু অর্থ চেঞ্জ করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তঃপ্রত্যয় বা বেসিক গ্রামারে প্রত্যয়। আর যেটা হচ্ছে শুরুতে আদ্যে যুক্ত হয়ে করতেছে, ওইটাকে আমরা বলি কি, ওইটাকে আমরা বলি হচ্ছে উপসর্গ। বেসিক গ্রামারে বলি উপসর্গ। ওকে, বেসিক আমরা এটাকে উপসর্গ বলি, আবার এটাকে হচ্ছে আদ্য প্রত্যয় বলা হয়, যেটা হচ্ছে আদ্যে যুক্ত হয়। আর মধ্য প্রত্যয় মানে যেটা হচ্ছে শব্দের মধ্যে যুক্ত হয়ে নতুন অর্থ দেয় আর কি। এটার আলোচনা খুবই কম, এই জন্য হচ্ছে মোস্ট অফ দ্য টাইম টিচাররা, ইভেন বাংলা ব্যাকরণ বইগুলোতে হচ্ছে জিনিসটি স্কিপ করে। তো এখন এই জিনিসটার ইংলিশ কি, এগুলোর ইংলিশ কি, এটা চলো আমরা একটু ছোট করে জেনে নিই। আদ্য প্রত্যয়ের ইংলিশ হচ্ছে প্রিফিক্স। আদ্য প্রত্যয়ের ইংলিশ কি, প্রিফিক্স। ওকে, প্রিফিক্স, যেটা হচ্ছে যে টুকরাটা ফিক্স হয় কোথায়, প্রিতে মানে শব্দের আগে। মধ্য প্রত্যয় মানে ইনফিক্স, যেটা হচ্ছে শব্দের ভেতরে ফিক্স হচ্ছে, শব্দের ভিতরে যুক্ত হচ্ছে। আর অন্তঃপ্রত্যয় মানে যেটা এটাকে কি বলা হয়, সাফিক্স, যেটা হচ্ছে কোথায় যুক্ত হচ্ছে, শব্দের পরে যুক্ত হচ্ছে। ওকে, এটাই। আহ, যেমন ধরো আমি যদি বলি, আহ, একদম কমন উদাহরণ আর কি, যেটা সবসময় সবাই দেয়, আমিও দিচ্ছি। যেমন ধরো শব্দের আগে যুক্ত হয়ে একটা, নর্মালি হচ্ছে কি, নর্মালি হার মানে কি, হেরে যাওয়া,
বা গলার হার, কিন্তু এটার সাথে উপযুক্ত হয়ে উপহার, গিফট অর্থ চেঞ্জ করে ফেলতেছে। এখন এই উপশব্দের কি ইটসেলফ কোনো অর্থ আছে? এটা বাদ দিয়ে পড়ো তো দেখি, উপশব্দের ইটসেলফ কোনো অর্থ আছে? নাই। কিন্তু এটা হচ্ছে হারের সাথে যুক্ত হয়ে নতুন একটা অর্থ দিচ্ছে, পুরো শব্দটা নতুন একটা অর্থ হয়ে যাচ্ছে, বা অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে, যেহেতু আগে যুক্ত হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে উপসর্গ, আর অ্যাডভান্স গ্রামারে এটা হচ্ছে আদ্য প্রত্যয়। ওকে। আর যদি আমরা বলি যে একদম অ্যাগেন একদম কমন উদাহরণ, হাত, তো হাতের সাথে আ আকার, এই আ, নর্মালি হাত, হাত মানে হাত, আমাদের হাত, কিন্তু যখন এটার সাথে একটা আ যুক্ত হচ্ছে, আ টুকরাটা যুক্ত হচ্ছে, ওকে, শেষে যুক্ত হচ্ছে, নটা আগে, আগে যুক্ত হচ্ছে না, শেষে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রত্যয়। আর অ্যাডভান্স গ্রামারে, বাংলা অ্যাডভান্স গ্রামারে বলতেছি কি, অন্তঃপ্রত্যয়। ওকে, ইংলিশে বলতেছি সাফিক্স। ঠিক আছে, গেল, বুঝলাম। এখন এটা কেন সাফিক্স হচ্ছে, বা উপসর্গ, সরি, প্রত্যয় কেন হচ্ছে বা অন্তঃপ্রত্যয় কেন হচ্ছে, কারণ হাত মানে হাত, কিন্তু হাতা বললে ওইটা আর হাতের অর্থ থাকে না, ওইটা হচ্ছে হাতের সাথে, হাতের উপরে গেঞ্জির সাথে যেটা থাকে, মানে হাতের উপরে যেটা যে আবৃত করা থাকে আর কি, ওইটাকে আমরা বলি হাতা। ওকে, যেহেতু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং জিনিসটা, এই টুকরাটা পরে যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রত্যয় বা অন্তঃপ্রত্যয়। ক্লান্ত হয়ে গেলাম। আচ্ছা, এরপর আসো। এখন আচ্ছা, এই আলোচনাটা কোত্থেকে আসছিল, আমরা কোত্থেকে কোথায় চলে যাচ্ছি? ও হ্যাঁ, তো উপসর্গ থেকে আসছিলাম। ওকে, তো উপসর্গের মধ্যে আমরা তো জানি উপসর্গের তিনটা প্রকার। একটা হচ্ছে উপসর্গের প্রকার কয়টা? উপসর্গের প্রকার তিনটা। একটা হচ্ছে কি, একটা প্রথমটা হচ্ছে আম, তৎসম বাংলা বা খাঁটি বাংলা, আর হচ্ছে বিদেশি। বিদেশি, ওকে। তৎসম বাংলা, বিদেশি। ওকে, তৎসম বলা হয়, একটু আগে আমরা পড়লাম, তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। তৎসম উপসর্গ 20টা, বাংলা উপসর্গ 21টা, আর বিদেশি উপসর্গ আনলিমিটেড, অনেকগুলো আছে, মানে প্রায় 100 শতাধিক আছে বোধহয়। তো এটা আমাদের শতাধিক বা অর্ধ সামথিং আছে আর কি, অর্ধ শতাধিক, এরকম সামথিং আছে। ওকে, এক্স্যাক্টলি আমার নাম্বারটা এখন মনে নাই, সরি ফর দ্যাট, অ্যাপোলোজাইজিং মি। কি এর মাঝে কি ইংলিশ মারাইলাম এটা, আচ্ছা যাই হোক। আহ, তৎসম আর তদ্ভব, এই তৎসম শব্দের যে 20টা, তৎসম উপসর্গ যে 20টা আছে, এটা হচ্ছে যে শব্দগুলোর সাথে থাকবে, তোমাদের মুখস্থ থাকা যায় জিনিসটা। তো এই 20টা উপসর্গ যে শব্দটার সাথে থাকবে, আমরা চোখ বন্ধ করে ওইটাকে আমরা কি মনে করবো, এটাকে আমরা বলবো হচ্ছে ওইটা একটা তৎসম শব্দ। ওকে, এছাড়া আর কি কি আছে, যেমন ধরো বিসর্গ, বিসর্গ, ওকে, কোলন না কিন্তু বিসর্গ, বলে রাখি, কোলন হচ্ছে এটা, আর বিসর্গ হচ্ছে এটা। বিসর্গের মধ্যে কিন্তু একটু ইয়ে থাকে, একটু গ্যাপ থাকে ভিতরে। ওকে, কোলনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। তোমরা যখন ইয়ে করো, যেমন ধরো তারিখ, তারিখের পরে বিসর্গ দিবা না কিন্তু, এই ধরনের এটা দিবা না, এটা দিলে ভুল হয়ে যাবে, তারিখের পরে তো বিসর্গ হয় না, তুমি এটা দাও কোলন হিসেবে যদি ইউজ করো তাহলে এটা ভুল হবে। ওকে, আমাদের ইউজ করতে হবে এটা। ওকে, ঠিক আছে, দুইটা ডট জাস্ট, এখানের মধ্যে এরকম বড় বড় ইয়া হবে না কিন্তু। ওকে, এরকম হবে না, ঠিক আছে। তো আমরা আছি বিসর্গতে, যে শব্দগুলোতে বিসর্গ থাকবে ওইটাই হচ্ছে তৎসম শব্দ। ওকে, তো এরকম আরও অনেকগুলো ইয়ে আছে, বোঝার নিয়ম, বোঝার পদ্ধতি আছে, যেগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে করতে, এই দেখো, এই এখানে তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এগুলো হচ্ছে মনে থাকে না আসলে। ওকে, তো এটার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হয়। তোমরা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা, তত বেশি হচ্ছে জিনিসটা তোমাদের আয়ত্ত হবে। ওকে, সো আলটিমেটলি তো এগুলো মনে থাকবে না আর কি, অনেক কষ্ট হবে যদি বোঝার ইয়েও বলি আর কি। যদিও ওয়ে আছে কিছু, বাট আমি হচ্ছে ওদিকে না যাই, এখানে আলোচনা অলরেডি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তোমাদের জন্য ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আছি এখন গঠন বিবেচনায়, আমাদের উৎসর ব্যাপারটা শেষ, এখন গঠন মানে কিভাবে গঠিত হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে শব্দকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, দুই ভাগে, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। মৌলিক মানে কি, সোজা কথায় আমরা এখানে একটু লিখে ফেলি, গঠন বিবেচনায় দুই ভাগে ভাগ করা হচ্ছে, মৌলিক, সাধিত। মৌলিক মানে কি, যে মনে রাখবা, যে শব্দগুলো গঠিত হয়েছে, যে শব্দগুলা কি হয় না, যে শব্দগুলোর কোনো চর্বি নাই। ওকে, আমার মতো, মনির স্যারের মতো, যে শব্দগুলোর হচ্ছে জাস্ট হাড্ডি, ওকে, মেইন শরীরটা ছাড়া আর কিছু নাই, কোনো চর্বি টর্বি নাই, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ মানে যেগুলোর চর্বি আছে। ওকে,
এখন এখানে দেখো, যেসব শব্দ বিশ্লেষণ করলে কোনো অর্থপূর্ণ অংশ থাকে না, আর যেসব শব্দ, ওইটাকে আমরা বলি মৌলিক শব্দ, আর যেসব শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে ওইটাকে সাধিত শব্দ বলে। ওকে, যেমন ধরো আমি যদি বলি, সোজা কথায় যে শব্দগুলো হচ্ছে কোনো একটা ইয়ের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে গঠিত হয়েছে, ওগুলোকে আমরা বলি সাধিত শব্দ। আর যেগুলো হচ্ছে একদম ম্যাটেরিয়াল, একদম শব্দ, ওগুলোকে আমরা বলি মৌলিক শব্দ। যেমন ধরো গাছ। ওকে, গাছ শব্দটাই আমরা উদাহরণের স্বরূপ ধরি। এখন আমি যদি গাছ শব্দের মধ্যে থেকে ছটা বাদ দিয়ে দিই, শুধু গা, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে না? এটা কি আর ঠিক থাকতেছে না? দ্যাট মিনস গাছ তুমি কিছু বাদ দিতে পারবে না। হাত, একটু আগেই বললাম হাত, হাত থেকে ত বাদ দিতে পারবা বা হা বাদ দিতে পারবা না। দ্যাট মিনস যেহেতু বাদ দিতে পারতেছো না, একদম সেহেতু এটা হচ্ছে মৌলিক শব্দ। আমরা কই চলে গেলাম? এটা হচ্ছে মৌলিক শব্দ। আর যদি সাধিত শব্দ হয়, যেমন ধরো একটু আগে আমরা হাতা পড়লাম, আ, যুক্ত করে তুমি জিনিসটা গঠিত করছো না, মানে একটা চর্বি, একটা বাড়তি অংশ যুক্ত করছো না তুমি, সেহেতু এটা হচ্ছে সাধিত শব্দটা, যেটা হচ্ছে সাধিত হইছে, পরিবর্তন সাধিত হইছে। ওকে, ওইটাকে আমরা বলি সাধিত শব্দ। ঠিক আছে, বুঝলাম। এটাও ইজি। এখন পদ বিবেচনায়, একটু আগে আমরা ইয়ের কথা বলছিলাম, পজিশনের ব্যাপারে বলছিলাম, বাক্যের মধ্যে শব্দগুলোর পজিশন। ওকে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয়ে যায় কি? তখন তার নাম হয়ে যায় পদ। ওকে, একটা শব্দের বাক্যে কিভাবে ব্যবহৃত হয় ওইটার পরিচয়। ঠিক আছে, যেমন ধরো আমার নাম হচ্ছে মুনির। এখন মুনির শব্দটা দেখো তো, মুনির শব্দটাকে কি তুমি কোনোভাবে ক্রিয়া বানাইতে পারবা? পারবে না। কোনোভাবে কি এটা কাজ বোঝাবে? কোনোভাবেই বোঝাবে না। এটা কি কোনো সর্বনাম কোনোভাবেই বোঝাবে? বোঝাবে না। এটা হচ্ছে অলওয়েজ একটা নাম হিসেবে ব্যবহৃত হবে। দ্যাটস ওয়াই এটার পজিশন কি? এটার পজিশন একটা বাক্যের মধ্যে সবসময় একটা নাউন বা একটা নাম, যেটাকে আমরা বলি বিশেষ্য। ওকে, তো এই পজিশনগুলো নিয়ে আমরা আলোচনা করবো, বাক্যের মধ্যে কোন পজিশনের সে ইউজ হয় আর কি, এটার উপর এই জায়গায় আলোচনা হয়। এখন পদ বিবেচনায় শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে। একটা হচ্ছে বিশেষ্য, এরপরে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক আর আবেগ। ওকে, আমরা একদম সহজে, একদম ছোট আলোচনার মধ্যে জিনিসগুলো আগে বুঝি। বিশেষ্য মানে কি? আমরা জানি বিশেষ্য মানে হচ্ছে নাম। আমরা তাইলে একটু দাঁড়াও, আমি হচ্ছে জিনিসটা লিখে নিই তোমাদের জন্য, তাইলে হচ্ছে তোমাদের সময় বেঁচবে। হ্যাঁ, দেখো, আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয় প্রকার জানি? 8 প্রকার। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন যেটা হচ্ছে নাম হিসেবে ব্যবহৃত হয়। প্রনাউন যেটা হচ্ছে নামের বিপরীতে, নামের পরিবর্তে, নট নামের, নামকে, নামকেই পরিবর্তন করে, নামের পরিবর্তে বসে। ওকে, নামের পরিবর্তে বসে। একটা হচ্ছে নামের পরিবর্তে বসা, আর একটা হচ্ছে নামকে নিয়ে কিছু বল, নামের জন্য বসা। দুইটা কিন্তু আলাদা। ওকে, যদি নামের পরিবর্তে বসে, যেমন ধরো মুনির পড়াচ্ছে। ওকে, এখন মুনিরের জায়গায় তুমি ইউজ করতে পারতেছো সে পড়াচ্ছে, তো সে শব্দটা হচ্ছে এখানে প্রনাউন। আমরা তো জানি এগুলো একদম বেসিক জিনিসপত্র। এরপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে একদম সোজা কথায় নাউন বা প্রনাউনকে নিয়ে, নাউন বা প্রনাউনকে যে শব্দটা মডিফাই করে। ওকে, অ্যাডজেক্টিভ মানে কি? নাউন বা প্রনাউন নিয়ে যে শব্দটা কিছু বলে ওইটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে ভার্ভ মানে ক্রিয়া, কাজ। ওকে, এরপরে অ্যাডভার্ভ। এখানে একটু ঝামেলা হয়, আমি জিনিসগুলো একটু লিখে নিই, দেখো। আচ্ছা, অ্যাডভার্বটা একটু স্কিপ করি, আমরা প্রিপোজিশনে যাই। প্রিপোজিশন যেটাকে আমরা বাংলায় বলি, প্রিপোজিশন কি? প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রনাউনের পরে বসে, বা নাউন বা প্রনাউনের সাথে বসে পুরো বাক্যের সাথে নাউন বা প্রনাউনকে জুড়ে দেয়া, এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। ওকে, আর কনজাংশন কি? কনজাংশন মানে হচ্ছে যেটা হচ্ছে কি করে, যেটা হচ্ছে যুক্ত করে। ওকে, যেটা হচ্ছে কয়েকটা বাক্যকে, মানে একটা বাক্যকে যুক্ত করে বা যে কোনো কিছুকে যুক্ত করে আর কি, এটাকে আমরা বলি কনজাংশন। আর ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে যেটাকে আমরা, ইন্টারজেকশন হচ্ছে যেটা হতে কোনো একটা আবেগ প্রকাশ পাই, আমরা যেটাকে বাংলায় বলি কি? আবেগ শব্দ। ওকে, যে এই যে এই যে আবেগ শব্দ, এটা হচ্ছে ইংলিশ ইন্টারজেকশন। ওকে, এরপরে কনজাংশন ইংরেজি কি? যোজক। ওকে, প্রিপোজিশন, প্রিপোজিশনের বাংলা হচ্ছে অনুসর্গ। ওকে, ইংরেজিতে প্রিপোজিশনের কাজ যেটা, বাংলাতে অনুসর্গের কাজও সেটা। অনুসর্গ মানে কি? যেটাকে হচ্ছে আমাদের আগের পুরাতন বাংলা ব্যাকরণে হচ্ছে পদান্বয় বলা হয় আর কি, যেটা হচ্ছে পদের ইয়ে করে, পদকে অন্বয় করে। তো অন্বয় মানে কি? সাধন, যোগ সাধন করা আর কি। ওকে, এখন ওই যে যেটা হচ্ছে ইংরেজিতে প্রিপোজিশন, ওইটাই হচ্ছে বাংলায় অনুসর্গ। ওকে, এরপরে আছো অ্যাডভার্ব। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে এক শব্দের সাথে বসে, এক
মানে একটা শব্দের আগে বা পরে বসে পুরো বাক্যের সাথে জিনিসটাকে জুড়ে দিবে। ওকে, সাধারণত অনুসর্গ বসে হচ্ছে বিশেষ্য আর বিশেষণের সাথে, হয় সরি, বিশেষণ আর সর্বনামের, বিশেষ্য আর সর্বনামের সাথে, কিন্তু হয়তো বা অনেক সময় তুমি জিনিসটা আইডেন্টিফাই করতে পারবা না। ওকে, তো সেক্ষেত্রে কিছু ইয়ে আছে, কিছু ওয়ে আছে। আমি দেখাই দিব জিনিসটা যখন আলোচনা করব। অ্যাডভার্বটা এগেইন আমরা স্কিপ করি, ভার্ভে যাই। ভার্ভ বাংলায় হচ্ছে ক্রিয়া, কাজ। অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ হচ্ছে বাংলায় কি, বাংলায় হচ্ছে বিশেষণ। ইংরেজিতে অ্যাজেক্টিভের কাজ যেটা, বাংলায় বিশেষণের কাজও ওইটাই। প্রোনাউনের ইংরেজি কি, প্রোনাউনের ইংরেজি হচ্ছে, সরি, প্রোনাউনের বাংলা কি, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। কি, সর্বনাম, নামের পরিবর্তে যেটা বসে। আর নাম মানে বিশেষ আমরা সবাই জানি। ওকে, এখন অ্যাডভার্বটা কেন আমরা স্কিপ করলাম, চলো আমরা অ্যাডভার্বে আসি। আমরা কি জানি বলো তো? আমরা জানি নাউন আর প্রোনাউনকে, ইংলিশে যেটা নাউন আর প্রোনাউনকে যেটাই হচ্ছে মডিফাই করবে, নাউন বা প্রোনাউনকে নিয়ে যেটা কিছু বলবে ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভকে নিয়ে যেটা বলবে, অ্যাডজেক্টিভকে নিয়ে কিছু বললে, ভার্ভকে নিয়ে কিছু বললে, অ্যাডভার্ভ ইটসেলফ এটা নিয়ে যদি কিছু বললে, ইভেন পুরো বাক্যকে, আচ্ছা অ্যাডভার্ভ কাকে কাকে মডিফাই করে আমরা একটু দেখি। অ্যাডভার্ভ কাকে কাকে মডিফাই করে? অ্যাডভার্ভ হচ্ছে অ্যাডজেক্টিভ, নট নাউন আর প্রোনাউন। অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্ভকে মডিফাই করে, অ্যাডভার্ভকেও মডিফাই করতে পারে, ইভেন পুরো একটা বাক্যকেও মডিফাই করতে পারে। কাকে কাকে করতে পারে বললাম? অ্যাডজেক্টিভ, ভার্ভ, অ্যাডভার্ভ আর পুরো সেন্টেন্স। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্ভ বলবো। ঠিক আছে, কিন্তু বাংলায় এটা না। বাংলায় যদি আমরা ক্রিয়া, অ্যাডভার্বের অর্থ আমরা সাধারণত কি করে থাকি? ক্রিয়া বিশেষণ। কিন্তু জিনিসটা ভুল, মনে রাখবা। ওকে, পুরোপুরি ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়া বিশেষণ কেন? কারণ হচ্ছে যে শব্দটা ক্রিয়াকে মডিফাই করতেছে বাংলাতে, বাংলাতে যেটা ক্রিয়াকে মডিফাই করতেছে ওইটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলতেছি। কিন্তু দেখো তো ইংরেজিতে যেটা অ্যাডভার্ভ, বাংলায় কি ওইটাই ক্রিয়া বিশেষণ? অ্যাডভার্ভ তো জাস্ট ভার্ভ, কেন অ্যাডভার্ভ তো অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, প্রোনাউন, সরি, এরপরে অ্যাডভার্ভ নিজেকেও মডিফাই করে, ভার্ভকেও মডিফাই করে, পুরো সেন্টেন্সকেও মডিফাই করে। কিন্তু বাংলাতে ক্রিয়া বিশেষণ তো শুধু ক্রিয়াকে ছাড়া আর কাউকেই মডিফাই করে না। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডভার্বের বাংলা অর্থ আমরা হুলস্থ, মানে একদম হুবহু ক্রিয়া বিশেষণ বলতে পারতেছি না। আমরা এটাকে কি বলবো তাইলে? মনে রাখবো, আমরা এটাকে বলবো হচ্ছে ভাব বিশেষণ। কি বলবো বলো? আমরা এটাকে বলবো ভাব বিশেষণ। মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে জিনিসটা। আচ্ছা, সোজা কথায় ভাব বিশেষণ মানে কি? ভাব বিশেষণ মানে হচ্ছে বাক্যের ভেতরে থাকা কোনো একটা বিশেষণকে যদি একটা শব্দ মডিফাই করে। ওকে, বাক্যের ভেতরে থাকা যে কোনো বিশেষণকে যে বিশেষণটা মডিফাই করবে ওইটাকে আমরা বলি ভাব বিশেষণ। মনে থাকবে? আচ্ছা, যদি একটু প্যারা লাগে, কনফিউজিং মনে হয়, তাহলে হচ্ছে আমরা জিনিসটা তোমরা বিশেষণের আলোচনার মধ্যে পাবা, সো জিনিসটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। চলো তাহলে হচ্ছে আমরা অনুশীলনটা একটু সলভ করে ফেলি। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার? দেখি বলো তো কত প্রকার। নর্মালি বাংলা, এটা যদি চাকরির পরীক্ষা হইতো তাহলে আমি তোমারে বলতাম হচ্ছে 5 প্রকার দাঁড়াইতে, কিন্তু এখানে না, এখানে হচ্ছে উৎস অনুযায়ী আমরা কি জানি? উৎস অনুযায়ী একটু আগে আমরা পড়ে আসছি, উৎস অনুযায়ী বাংলা শব্দভাণ্ডার হচ্ছে 4 প্রকার। ওকে, তোমাদের বইয়ের ইয়া অনুযায়ী। নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ, কুড়ি, কলম, পাখি, কোনটা? তোমরা যদি ভালো করে পড়ে থাকো উদাহরণের মধ্যে থাকবে গ্রহ শব্দটা হচ্ছে তৎসম শব্দ। ওকে, এরপরে কোন শ্রেণীর বাংলা শব্দ লিখিত চেহারা সংস্কৃত অনুরূপ? আমরা কিন্তু পড়ছি জিনিসটা, কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা, এখানে লিখিত চেহারা বলছে মানে লিখিত রূপ, নট উচ্চারণ। আমরা বলছিলাম না উচ্চারণ আলাদা, উচ্চারণ কিন্তু আলাদা, কিন্তু লিখিত রূপ একই রকম, লেখার রূপ একই রকম। সেক্ষেত্রে ওইটা যেহেতু একই রকম অনুরূপ, সেহেতু এটা হচ্ছে তৎসম। ওকে, তৎসম ইজ দ্য রাইট আনসার। গঠন বিবেচনায় শব্দ 2 ভাগে বিভক্ত। কি কি? গঠন বিবেচনায় শব্দ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। আমরা জানি, এগুলো পড়ে আসছি, মৌলিক আর সাধিত। মৌলিক মানে হচ্ছে র শব্দ, আর সাধিত মানে হচ্ছে চর্বিযুক্ত শব্দ। মানে পদ বিবেচনায় শব্দ কত প্রকার? পদ বিবেচনায় আমরা পড়ে আসছি, শব্দ একটু আগেই পড়লাম। পদ বিবেচনায় মানে বাক্যের মধ্যে পজিশন বিবেচনায়, বাক্যের মধ্যে শব্দটা কোন পজিশনে ব্যবহৃত হচ্ছে, নাউন হিসেবে, নাম হিসেবে হচ্ছে, কাজ হিসেবে হচ্ছে, কী হিসেবে হচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে বা পদ কয় প্রকার, পদ বিবেচনায় শব্দ কয় প্রকার? 8 প্রকার। ওকে, এরপরে কোনটি পদের নাম নয়? চলো আমরা তো 8টা নাম পড়ে আসছি, এখানে তোমাদের সামনে দেখাও যাচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, বিক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ। এখন চলো আমরা দেখি। আবেগ আছে, অনুসর্গ আছে, যোজকও আছে, পদানু বলতে কোনো কিছু নাই। দ্যাট মিন্স পদানুটা
কি না কোনটা, এটা হচ্ছে কোনো পদের নাম না। এখন পদাণু কি জিনিস, পদাণু যদি তোমরা পড়ে থাকো, আচ্ছা জিনিসটা এখন না, জিনিসটা হচ্ছে আমরা পরবর্তীতে এক্সপ্লেন করি, ভিডিও একটু বেশি বড় হয়ে যাচ্ছে আই গেস। আজকে তাইলে আপাতত আমরা এটুকুই রাখি, কি বলো? ওকে, আচ্ছা, আম, আজকে তাইলে এইটুকুই রাখি। পরবর্তী ক্লাসে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি, ইনশাল্লাহ। ওকে, দেখা হবে তাইলে পরবর্তী ক্লাসে। ততদিন দোয়ায় রাখো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতুহু। ও হ্যাঁ, তোমাদের যদি এই পরিচ্ছেদটা ছাড়া, মানে এই অংশটা ছাড়া, এই অধ্যায়টা ছাড়া, মানে শব্দ শ্রেণীর অধ্যায়টা ছাড়া আর যে যে অধ্যায় তোমাদের কঠিন লাগবে, বা কোন টপিক, যে টপিকটা তোমাদের কঠিন লাগে, তোমাদের হয়তো বা জিনিসটা একদম লাইভ এক্সাম্পল বুঝতে হচ্ছে, তো তুমি কমেন্ট করতে পারো। মনির স্যার তোমার এইভাবেই হচ্ছে বুঝাই দিবে আর কি। ওকে, যেটুকু তিনি নিজে বোঝেন, অবশ্যই তিনি ইয়ে করেন না, তিনি তো হচ্ছে একেবারে বাংলাবিদ না, একেবারে কি বলে বাংলা বিশেষজ্ঞ না, কিন্তু তিনি যেটুকু পড়ছেন তার জ্ঞানের মধ্যে যেটুকু আছে সেটুকুর মধ্যে তোমাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবে। এবং টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।